সালাউদ্দিনকে গডফাদার ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর। এদিকে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির। জানাবো পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, দ্রুত নির্বাচন দিন সরকারকে মির্জা ফখরুল। আরো জানাবো এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, বললেন জামায়াত আমির। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীলের ভূমিকায় দেখতে চাই না, বললেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জকে আলাদা করার পরিকল্পনা সরকারের নেই, বললেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সালাউদ্দিনকে গডফাদার ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর। কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গডফাদার ডেকেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ ঘটনা নিয়ে জেলা বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত এক সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি একথা বলার পর ভাঙচুর শুরু করে জেলা বিএনপি। এরপর বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পাটোয়ারি বলেন, আগে শামীম ওসমান ছিল নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। এভাবেই বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার শুনি সে নাকি সংস্কার বোঝে না। কক্সবাজারের জনতা সংস্কার বিরোধী কাউকে মেনে নেবে না। যারা পিআর বোঝে না, রাজপথে তাদের ঠেকিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। পাটোয়ারির এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিকেল 4টার পরেই জেলা বিএনপি কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল শুরু করেছে। এদিকে চকরিয়া এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়েছে বিএনপি। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ শনিবার বিকেল 5টা 26 সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এর আগে বিকেল 5টার দিকে মঞ্চে বক্তব্য দিতে ওঠেন জামায়াত আমির। মঞ্চে পড়ে গিয়ে 45 সেকেন্ড পর উঠে দাঁড়ান, বলেন কিছু হয়নি। এর 1 মিনিট পর আবার পড়ে যান। এর কিছুক্ষণ পর আবারও তিনি উঠে দাঁড়ান। পরে ডক্টর শফিকুর রহমান স্টেজে না দাঁড়িয়ে কার্পেটে এসে বক্তব্য দিয়ে থাকেন। এ সময় চিকিৎসকরা তাকে ভাষণ দিতে না করলে তিনি বলেন, এত কথা বলেন কেন? 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুর 2টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়। কুরআন তালাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ পরিচালনা করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান দুপুর 12:15টায় সমাবেশস্থলে উপস্থিত হন। ডক্টর শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলে রাস্তার দুপাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে ও শুভেচ্ছা জানান জামায়াত আমির। মহাসমাবেশ আমিরের সঙ্গে দলের শীর্ষ নেতাদের উপস্থিতি ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রকাশ্য রাজনীতিতে ফেরার সুযোগ পাওয়া জামায়াত গত 11 মাসে সব জেলায় কর্মী সমাবেশ করেছে। নির্বাচনী সমাবেশে পরিণত হয় এসব কর্মসূচি থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে সারা দেশ থেকে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। আজ সকালে মিছিল নিয়ে উদ্যানে উপস্থিত হন হাজারো নেতাকর্মী। জামায়াত নেতারা জানিয়েছে, সরকার ও বিএনপিকে বার্তা দেওয়া হবে, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। পিআর পদ্ধতিতে সংসদে উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রী ক্ষমতা খর্ব না হলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়া হবে। জামায়াত সূত্রের খবর, বিএনপিকে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনে রাজি করাতে পুরো নির্বাচনী পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি তোলা হয়েছে। ইসলামী আন্দোলন ছাড়া উচ্চকক্ষে পিআরে একমত রাজনৈতিক দলগুলোকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত। স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াত ইসলামী। আর 2009 সালের পর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রথম সমাবেশ করে দলটি। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, দ্রুত নির্বাচন দিন সরকারকে মির্জা ফখরুল। নির্বাচন দেরিতে হয়, দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই অবস্থার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। মির্জা ফখরুল বলেন, যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে। এই অবস্থায় অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূসের। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন দেরিতে হয় গণ অভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় কাল বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত
নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল বলেন, সুযোগ আমাদের সামনে এসেছে, হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ, তাই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে সবাই দেশকে ভালোবাসে, তাই তারা ফ্যাসিবাদ মুক্ত করেছে, ত্যাগ স্বীকার করে। তিনি বলেন, সরকারের প্রতিটি পর্যায়ে যারা আছেন তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবে। সবাই মিলে দেশ গড়তে সেই বন্দোবস্ত নিয়ে এগিয়ে যেতে হবে। সবাই যেন একটি বিষয় একমত হয়ে যেন কেউ ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেয়। বিএনপি মহাসচিব বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় বিএনপি। কোনো বাধাই থামাতে পারবে না। ৭১ স্বাধীনতার মূল কথা, সেখানে কোনো ছাড় নেই। এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, বললেন জামায়াত আমির। আগামী বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে। আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে। আমরা চাঁদা নেব না, দুর্নীতি করব না, আমরা চাঁদা নিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না, বলেন তিনি। তার দল ক্ষমতায় গেলে মন্ত্রী এমপিদের আচরণ কেমন হবে তার একটা ধারণা দেন জামায়াত আমির। বলেন, কোনো মন্ত্রী এমপি সরকার প্লট গ্রহণ করবে না, কোনো মন্ত্রী এমপি ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না, নিজের হাতে টাকা চালাচালি করবে না। যদি কোনো এমপি বা মন্ত্রী নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষে বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবে। জামায়াত আমির বলেন, 24শে আন্দোলনটা না হলে আজকে যারা বিভিন্ন দাবি দেওয়া তুলছেন তারা কোথায় থাকতেন। অতএব আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে নিয়ামত দিয়েছে তা অবজ্ঞা না করে, অহংকার ভরে অন্য দলকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, এগুলো যারা পরিহার করতে পারবেন না, বুঝতে হবে ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াত ইসলামীর আমির। সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরেন। অল্প সময়ের মধ্যে তিনি আবার উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসে তিনি বক্তব্য আবার শুরু করেন। জামায়াত আমির বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার 1 মিনিটও বেশি থাকতে পারবো না আমি, সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না। আল্লাহ যাতে তাকে শহীদ মৃত্যু দেন সেই কামনা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীলের ভূমিকায় দেখতে চায় না, বললেন সার্জিস। অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীল সরকারের ভূমিকা নয় বরং অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এনসিপির এই নেতা বলেন, অভ্যুত্থানের 1 জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসেছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো মুজিববাদীরা আস্তানা গেড়ে রয়েছে। শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে অভ্যুত্থানের সব সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সার্জিস বলেন, বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে। দেশে আর কোনো পন্থীর জায়গা হবে না, দেশে ভারতীয় আধিপত্যবাদের কোনো জায়গা হবে না। তিনি আরো বলেন, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। গত 5ই আগস্ট যে স্বপ্ন আমরা দেখেছিলাম সে স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদের অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। বাংলাদেশের খুনি হাসিনার বিচার হতে হবে, দেশের বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে দেখতে চাই না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতা তোষামোদ বাহিনী হিসেবে দেখতে চাই না। আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে, নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ফ্যাসিস্ট বিরোধী আমাদের যে শক্তি, এদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু ঐক্যবদ্ধ থাকতে গিয়ে অন্ধভাবে কারো দালালি করা যাবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তার সৌন্দর্য নষ্ট করা যাবে না, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। গোপালগঞ্জকে আলাদা করার পরিকল্পনা সরকারের নেই, বললেন প্রেস সচিব। গোপালগঞ্জকে আলাদা করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ সবাই একই মানুষ, কারো প্রতি এই সরকার ডিসক্রিমিনেটেড করবে না। আমরা মনে করি সরকার সবার ক্ষেত্রে একইভাবে সুবিচার করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, আমরা যথেষ্ট চেষ্টা করছি, যেখানেই কোনো ঘটনা ঘটছে আমরা কিন্তু অ্যারেস্ট করছি, কেউ কিন্তু বাদ যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনের সংশোধন করেছি, বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে আমরা কিছু আইনের সংশোধনী এনে দ্রুত বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের ঘটনা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি, সেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি। সাংবাদিকরা সব জায়গায় ভিজিট করে তথ্য নিতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।